খ্যাপার ১৪ খেপির ৮ এই নিয়ে কালকাট। দুই ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী তিথি। শয়ন উত্থান পাশ মোড়া, তারই মাঝে ভীমা ছোড়া। এও যদি না করতে পারিস, ভগার খালে ডুবে মরিস। এটা খনা মা বলছেন, খনার বচন আমরা জানি। তো খনা কি বলছেন? খ্যাপার ১৪ খেপির ৮ মানে শিব ঠাকুরের ১৪ অর্থাৎ শিব চতুর্দশী, আর খেপি মানে মা দুর্গার মহাষ্টমী। এবং দুই ছেলের জন্মতিথি অষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শ্রীরামচন্দ্রের রামনবমী। এরপরেই কিন্তু আসেন এই ভীম একাদশী প্রসঙ্গে তিনি। শয়ন উত্থান পাশ মোড়া, তারই মাঝে ভীমা ছোড়া। এও যদি না করতে পারিস, ভগার খালে ডুবে মরিস। তো এই ভীম একাদশী অর্থাৎ শয়ন উত্থান পাশ মোড়া, আমরা দেখলাম ভগবানের তিনটে অবস্থা। ভগবান একদিন শুলেন, সেদিনকে শয়ন একাদশী। একদিন পাশ ফিরলেন, সেদিনকে পার্শ্ব একাদশী। আর একদিন উঠলেন অর্থাৎ রাস পূর্ণিমার আগের দিন, সেদিনকে বলে উত্থান একাদশী। রথের পরেই শয়ন একাদশী, তারপরেই পার্শ্ব একাদশী, তারপরেই আমরা পাচ্ছি আমাদের উত্থান একাদশী। আচ্ছা, এই অবধি তো ঠিক ছিল, তালটা কেটে গেল না? ভগবানের এই যে অবস্থা এবং অবস্থানগত যে একাদশীগুলো, সেটা নিয়েই তো বলা হলো, কিন্তু কোথাও একটা তাল কেটে গেল। তারই মাঝে ভীমা ছোড়া। ভীমা ছোড়া মানে অর্থাৎ ভীম একাদশী, সরস্বতী পুজো পঞ্চমী, শ্রীপঞ্চমী, তারপরের একাদশীটাকেই ভীম একাদশী বলে। তাহলে তাহলে একটা বন্ধনীতে ঢুকে গেলেন ভীম। আমরা জানি ভীম হচ্ছেন মধ্যম পাণ্ডব, মধ্যম পাণ্ডব ভীম, এবং তারই এই জন্মতিথিটাকেই একেবারে খুব বোল্ডলি, মানে খুব খুব স্পষ্টভাবে তুলে ধরার জন্য, তাহলে আমরা এর যদি জন্মবৃত্তান্তে যাই, সেটা হচ্ছে কি একটি সম্পূর্ণ পুরুষ আকার, যার মধ্যে পুরোটাই সদর্থক দিক। কোনো একটা মুহূর্তে আমরা দেখিনি ভীমকে তিনি বিমর্ষ হয়েছেন। অন্যদিকে তিনি হচ্ছেন পবনপুত্র। আমরা জানি পবনদেবের ঔরস জাত, এবং আমাদের কুন্তী মাতা কুন্তীর তিনি কৌন্তেয়, আবার পবনপুত্র আমরা পাচ্ছি। তাহলে একটা পুরুষ বলতে যেটা বোঝায়, সব সময় কিন্তু একটা নিবেদিত প্রাণ। তার বিরুদ্ধে কত কি কাজ হয়েছে, তাকে কখনো বিষ খাওয়ানো হয়েছে, তাকে একেবারে পাতালে পাঠিয়ে দিয়েছে, নানাভাবে তার উপর অত্যাচার হয়েছে, গোটা পাণ্ডব পরিবারের ক্ষেত্রেই হয়েছে। কিন্তু কোনো একটা সময়ের জন্যও কিন্তু এই ভীম টলে যাননি। আসলে তিনি তো দম্বার পাত্র নয়, নানাভাবে তাহলে একটা আদর্শ পুরুষের লক্ষণ এই ভীমের মধ্যেই পাওয়া যায়। আবার একজন আদর্শ পুরুষ বলতেও যেভাবে আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে পাচ্ছি, তাহলে একই বন্ধনীতে রাখার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে একজন আদর্শ বীর, একজন আদর্শ কূটনৈতিক নেতা, একজন ব্যুরোক্র্যাটও ধরা যেতে পারে, একজন ভালো তিনি চালক, সেটা হচ্ছেন কৃষ্ণ ভগবান, আমাদের জীবনের সারথি তিনি। অন্যদিকে ভীম হচ্ছেন যে আমাদের একজন আদর্শ যোদ্ধা। জীবন যুদ্ধে শুধুমাত্র কূটনীতি দিয়ে হয় না, তার মধ্যে বাহুবলী হতে হবে। তো সেক্ষেত্রে আমরা ভীমকে পাচ্ছি কোনো একটা সময়ের জন্য তিনি কিন্তু নিজের মধ্যে হতাশাগ্রস্ত হননি, এবং সমস্ত পরিস্থিতিকে, যেখানে দ্রৌপদীকে আমরা যদি দেখি, দ্রৌপদী অর্জুন তাকে জয় করেছিল, পঞ্চপাণ্ডবকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু বিপদের দিনে তিনি ভরসা করতেন এই মধ্যম পাণ্ডবকে। আমরা যদি সমস্ত ক্ষেত্র ছেড়ে দিয়ে যদি বিরাট পর্বে যাই, কীচক কী অবস্থা করেছিল, সেখানে কিন্তু কীচককে একবারে দলা পাকিয়ে তিনি দ্রৌপদীর, আবার বেনি সংহার যদি দেখি, যখন তিনি কিন্তু এই অভিযোগটা করেছিলেন যে দুঃশাসন যখন নাকি এরকম, এবং দুর্যোধন যখন নাকি এই উরু ভঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই ভীমের ভূমিকা, কেননা তিনি যেখানেই অত্যাচার, যেখানেই নিপীড়ন, যেখানেই নিপীড়িতের সংখ্যা বাড়ছে, সেখানেই কৃষ্ণ ভগবান এবং তার সঙ্গে সঙ্গে আমরা ভীমকে পাচ্ছি, অর্থাৎ তার ভূমিকায়। এবং অদ্ভুতভাবে একটা দেখুন যে তারও জন্ম কিন্তু এই একাদশীতে,
তাই এই একাদশীটা যেভাবে কৃষ্ণ ভগবানের ক্ষেত্রে আমরা পালন করি, ভীমের ক্ষেত্রেও আমরা পালন করছি। এবং আমরা দেখেছি এখনও গ্রাম বাংলায় বিরাট বিরাট ভীমের এই দিনে পুজো হয়, বিরাট মূর্তি, তার বিরাট মূর্তি। এবং পথে ঘাটে গেলেই এখনও গ্রাম বাংলার, শুধু রাঢ় বাংলায় নয়, গোটা পশ্চিমবঙ্গেই আমরা দেখতে পাই, হয়তো বাংলার বাইরেও এটা আছে। এই ভীম পুজোটা খুব ঘটা করে হয়, কেননা তিনি হচ্ছেন একটা আদর্শ পুরুষ, অর্থাৎ পুরুষাকারের প্রতীক। তো আপনারা ভীম একাদশী আপনারাও পালন করুন, ভীমের পুজো করুন। এবং ভীমের পুজো করলে একাধারে কিন্তু একটি পুরুষ আকারের পুজো হবে, একজন ব্যক্তির পুজো হবে, তার আদর্শের পুজো হবে, পবন দেবতার পুজো হবে, এবং তার মধ্যেই কিন্তু আবার কৃষ্ণ ভগবানেরই পুজো হবে, কেননা কৃষ্ণ ভগবানের ভাবনায় জারিতই কিন্তু এই মধ্যম পাণ্ডব অর্থাৎ ভীমসেন। নমস্কার, আপনারা ভালো থাকুন।